পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল বেরোনোর পরে রাজ্যের রাজনীতিতে ঘটে গেল এক মস্ত বড় ও নাটকীয় ওলটপালট। তৃণমূল কংগ্রেসের ভেতরে ঝগড়া এবার দিল্লির বুকে এক বড়সড় আইনি ও রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। তবে সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে লোকসভার 20 জন বিদ্রোহী সাংসদের এক গোপন ও সুপরিকল্পিত চাল ঘিরে। রবিবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে গিয়ে এই বিদ্রোহীরা যখন এক প্রায় অচেনা দলের নাম ঘোষণা করলেন, তখন পুরো রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, কেন এই শক্তিশালী বিদ্রোহীরা সরাসরি বিজেপিতে না গিয়ে এমন একটা অস্তিত্বহীন দলের আড়ালে আশ্রয় নিলেন? বিদ্রোহী সাংসদেরা এবার বিধানসভার বিদ্রোহীদের মতো নিজেদের আসল তৃণমূল বলে দাবি করার ঝুঁকি নেননি। এই শিবিরের অন্যতম প্রধান মুখ কাকলি ঘোষ দস্তিদার বেশ কিছুদিন আগেই তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সাংসদ পদ বাঁচাতে এবং দল ত্যাগ বিরোধী আইনের কঠিন ফাঁদ এড়াতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় এবং কাকলি ঘোষ দস্তিদারের মতো পুরনো রাজনীতিকেরা এক অভিনব রাস্তা ধরেছেন। তারা ভালো করেই জানেন তৃণমূলের বর্তমান নিয়মকানুন সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, তাই মূল দল বা চিহ্নের দাবি নিয়ে সরাসরি লড়াইয়ে গেলে আইনি সুবিধা পাওয়া যাবে না। এই গোটা দল বদলের পেছনে যে আসল পরিচালক স্বয়ং বিজেপি, তা নিয়ে এখন আর কোনো লুকোছাপা নেই। গত কয়েকদিনে বিদ্রোহী সাংসদদের একের পর এক বৈঠক হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাংলোতে, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে এবং শুভেন্দু অধিকারীও। বিজেপি এই বিদ্রোহীদের সরাসরি নিজেদের দলে নিয়ে আইনি ঝুঁকি বাড়াতে চায় না, বরং লোকসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিলে ভোট পাওয়ার জন্য তাদের ব্যবহার করতে চাইছে। আর সেই কারণেই বেছে নেওয়া হয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI নামক একটি ছোট দলকে, যা নির্বাচন কমিশনের খাতায় একটি রেজিস্টার্ড কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে নথিভুক্ত আছে। এই নতুন দলের নাম ঘোষণার পর প্রথমে এটাকে ত্রিপুরার দল বলে খবর ছড়ালেও নির্বাচন কমিশনের তথ্য বলছে এর আসল অফিস আসলে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইলের হাটগাছা গ্রামে, যা নবান্ন থেকে মাত্র 8 ঘন্টা দূরত্বে। তবে গুগল ম্যাপ অনুযায়ী এই অফিসটি আপাতত পাকাপাকিভাবে বন্ধ। নির্বাচন কমিশনের 2023 সালের তালিকাভুক্ত এই দলটি ওই বছরই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে 2টি আসনে লড়াই করেছিল। তাদের প্রতীক ছিল কলমের নিব এবং 7টি রশ্মি। যদিও কোনো প্রার্থী জিততে পারেনি এবং মাত্র 286 ও 536টি ভোট পেয়েছিলেন। তৃণমূলের এই বড় ভাঙন রুখতে এবং লোকসভায় এই বিদ্রোহী গোষ্ঠীর আইনি স্বীকৃতি আটকাতে তড়িঘড়ি মাঠে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন, যা স্পিকারের বাড়িতে গিয়ে জমা দিয়ে এসেছেন দলের সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। সুপ্রিম কোর্টের 2023 সালের একটি মামলার রায় উল্লেখ করে অভিষেক মনে করিয়ে দিয়েছেন যে আসল ক্ষমতার মূল উৎস রাজনৈতিক দল, কক্ষের ভেতরে কোনো সংসদীয় দল নয়। লোকসভায় এভাবে সমান্তরাল গোষ্ঠী তৈরি করা সম্পূর্ণ বেআইনি, তাই তৃণমূলের বক্তব্য না শুনে স্পিকার যেন কোনো সিদ্ধান্ত না নেন। এদিকে বিদ্রোহীদের এই চালকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষকে বাহিনীর ছাতা ছেড়ে ব্যাঙের ছাতায় তলায় আশ্রয় নেওয়ার সাথে তুলনা করেছেন। আচ্ছা, নতুন দলটা খায় না মাথায় দেয়। তৃণমূলের মতো একটা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গেলেন কি করে? এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা, বাংলার বাঘিনী, দেশের বাঘিনীর ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গিয়ে আমরা তো অনেক বড় কিছু ভাবছিলাম। এদের দৌড় শেষ পর্যন্ত ওই কোনো মানে আছে? এবং ওনারা মনে রাখবেন কত বড় বিশ্বাসঘাতকতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সঙ্গে করলেন তাই নয়, ওনাদের প্রত্যেক ভোটারের সঙ্গে করলেন। কারণ লোকসভায় ওনারা গেছেন, ভোটাররা ভোট দিয়েছিলেন কিন্তু অ্যান্টি বিজেপি ভোট। লোকসভায় যারা সাংসদ গেছেন তৃণমূলের, তারা কিন্তু অ্যান্টি বিজেপি ভোটারের ভোট পেয়ে সংসদে গেছেন। যারা অ্যান্টি বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করেছেন, এখন আপনারা গিয়ে বিজেপির কোলে বসতে যাচ্ছেন বা এনডিএ করছেন। এটা তো প্রত্যেক ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা শুধুমাত্র কিন্তু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। আপনি সেই মানুষটাকে কি কৈফিয়ত দেবেন আপনার এলাকায় যিনি বিজেপির বিরোধিতা করার জন্য আপনাকে লোকসভায় পাঠিয়েছিলেন? আর রাজ্যসভায় যদি বিদ্রোহের মডেল হয় ইস্তফা, কখনো জহর সরকার, জহরবাবু অনেক আগে দিয়েছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, তো লোকসভায় পদ আঁকড়ে রাখার কিসের রাজনীতি? রাজ্যসভায় যদি
ইস্তফা দিয়ে বিদ্রোহ হয়, তাহলে লোকসভা তো ইস্তফা দিয়ে বিদ্রোহ হোক। একবার এখান থেকে নির্দল দাঁড়িয়ে জিতে যান বা অন্য কোনো প্রতীকে দাঁড়িয়ে জিতে যান। তৃণমূলের প্রতীকে জিতে গিয়ে ওখানে আপনারা যে রায় মানুষ দিয়েছে আপনারা সেই রায়ের বিরুদ্ধে যাচ্ছেন কি করে? দাদা, আজকে আপনাদের দলের তরফ থেকে স্পিকারকে একটি চিঠি দেওয়া হয়, লোকসভা স্পিকারকে। সেই চিঠিতে পরিষ্কার বলা হয় যে আইন অনুযায়ী দলের মধ্যে কোনো গ্রুপ বা এরকম ব্লক তৈরি করা যায় না। তাতেই কি দল থেকে অন্য দলে যাওয়ার পরিকল্পনা হলো? তারা বলতে পারবে। আপনাদের চালে বাজিমাত। আমরা শুধু দেখতে পাচ্ছি যে যারা এই ধরনের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় ছিলেন, তারা হঠাৎ এত বড় বড় কথা বলার পর ব্যাঙের ছাতার তলায় গিয়ে ঢুকেছেন। এটা কোন রাজনীতি? এতে আপনাদের মর্যাদা বাড়লো? আপনারা বিজেপির সঙ্গে হাত মেলালেন, আপনারা লোকসভায় গেলেন নরেন্দ্র মোদী হটাও বলে, আর আপনারা আজ থেকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। মানুষ দেখছেন, বিচার করবেন। সরাসরি বলছেন আপনাদের কি কোনো দাবি থাকবে যাতে এইভাবে এটা ডাইরেক্ট ব্র্যান্ড ডিটেল বলতে পারবে, আমি আপনারা বলবো। কাকলি ঘোষরা সরাসরি বলছেন যে এনডিএ শরিক হয়ে তারা কাজ করবে। আরে আমরা তো সেই কথাই বলছি, যারা দেখুন কথার উপর তো জিএসটি বসেনি এখনো, যে যত ইচ্ছে বড় বড় কথা বলতে পারে, কিন্তু যারা বিজেপি বিরোধী ভোটারের ভোটে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোটে জিতেছেন, ঘাসের উপর জোড়া ফুলে জিতেছেন মমতা, এদের সব ভোটের আগের ভিডিওগুলো বের করবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। তো তারা আজকে ওখানে গিয়ে বিজেপির হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে যাচ্ছেন, এটা তো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাহলে একটা প্রশ্ন, যে পার্টিতে তারা যাচ্ছেন, দেখা যাচ্ছে যে 2021-এ হারের পর আচমকাই পার্টিটা হাওড়া থেকে সেটাকে রেজিস্টার করানো হয়। অর্থাৎ এই পরিকল্পনা কি আগে থেকেই তৈরি হচ্ছিল? যে সেটাও হতে পারে। আবার এখন খুঁজতে বেরিয়েছেন অনেকে, এরকম ছোটোখাটো নানা দল তো তৈরি করে রাখেন। এখন হচ্ছে সেখানে একটা কৌশলগত আশ্রয় চাইতে যাওয়ার জন্য একটা সম্মানের ব্যাপারে যেতে হয়। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের সাংসদ, তার বদলে গিয়ে আমি ব্যাঙের ছাতার তলায় থাকি, হয় না কি কখন? একটা মানমর্যাদা বলে ব্যাপার থাকবে। থ্যাংক ইউ। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক চরম অনিশ্চয়তা এবং আইনি লড়াইয়ের মেঘ জমেছে। একদিকে বিদ্রোহীরা যখন এনডিএ জোটের শরিক হিসেবে মোদী শাহের নেতৃত্বে নতুন পথ চলার ডঙ্কা বাজাচ্ছেন, ঠিক তখনই প্রবীণ আইনি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন। এখন লোকসভার স্পিকার ওম বিড়লা এই নতুন গোষ্ঠীকে আলাদা দল হিসেবে স্বীকৃতি দেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির ভিত্তিতে তাদের পদ খারিজের প্রক্রিয়া শুরু হয় আগামী দিনে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।